লিওনেল মেসির স্বপ্নভঙ্গ, আর্জেন্টিনার স্বপ্নভঙ্গ। স্প্যানিশ রূপকথার জোয়ারে হারিয়ে গেল আলবিসেলেস্তাদের গর্জন। ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের হারিয়ে ফুটবল বিশ্বের নতুন চ্যাম্পিয়ন এখন স্পেন। ওয়েলকাম টু এক্সপার্ট টেবিল, প্রেজেন্টেড বাই হামদুদ আমরুপালি। সঙ্গে আছি আমি রঞ্জন শান্ত, আর আমার সঙ্গে যুক্ত হচ্ছেন তপু বর্মন। শেষ এপিসোড বলা যায় এক্সপার্ট টেবিলের। আপনাকে স্বাগত এবং বিশ্বকাপের উন্মাদনাও শেষ। স্বাভাবিকভাবেই প্রত্যাশার পারদ যদি বলেন, সেটা ওই আকাশি সাদার দিকেই ছিল, কিংবা বিশ্বব্যাপী ফুটবল ফ্যানদের কথা যদি বলেন, লিওনেল মেসি ফ্যানদের কথা যদি বলেন, তারা হয়তো স্বাভাবিকভাবেই চেয়েছিলেন আরও একটা বিশ্বকাপ জিতুক LM10 এবং আকাশি নীলের সেই জয়গানে ছেয়ে যাক পুরোটা। কিন্তু স্পেন যে ফুটবল খেলেছে থ্রু আউট দিস টুর্নামেন্ট, মাত্র একটা গোল হজম করা দল, তারা ফাইনালের মঞ্চ যেভাবে মাতিয়েছেন, সেখানে প্রশ্ন থেকে যায় আর্জেন্টিনা যে ফুটবল খেলেছে তারা কি আদৌ ডিজার্ভ করতো কিনা এই ওয়ার্ল্ড কাপ। তারা পাননি, পেয়েছে স্পেনই। সুতরাং সেদিকে যে জনসমুদ্র আমরা দেখছিলাম এবং তাদের যে উদযাপন দেখছিলাম 2010-এর পর তাদের যে দ্বিতীয় বিশ্বকাপ জয়ের স্বপ্ন পূরণ, এই বিশ্বকাপ ফুটবলটা সেভাবেও দেখা যায়। অর্থাৎ শুধুমাত্র আর্জেন্টিনার কান্না নয়, এখানে অনেক গ্লোরি বা অনেক গল্প সেটা স্পেনের পক্ষে গেছে এবং সেটা নিয়েও আমরা আজকে কথা বলবো। তপুদা, আপনাকে স্বাগত। শেষবারের মতো আমরা যুক্ত হয়েছি, লম্বা একটা জার্নি গেল এবং হয়তো এই সকালটা অন্যরকম হতে পারতো অনেকের জন্য, আপনার জন্যও হয়তো মন থেকে খুশি হতে পারতেন আপনি, তবে সেটা হতে পারেননি। তবে আপনি বলেন আসলে আর্জেন্টিনা বিশ্ব চ্যাম্পিয়ন হওয়ার মতো ফুটবল খেলেছে কিনা কালকে? না, প্রথমত আমি বলতে চাই যে আসলে আমরা অনেক মেমোরেবল একটা টাইম পার করেছি থ্রু আউট দিস ওয়ার্ল্ড কাপ। আসলে ডে 1 থেকে লাস্ট ডে পর্যন্ত আমরা একসাথে দুজন অনেক ধরনের অনেক কথা বলেছি, অনেক ডিসকাস করেছি, অনেক অ্যানালাইজ করেছি এবং আমাদের প্রডিউসার ভাইরা তারাও কিন্তু অনেক হেল্প করেছে আমাদের। তো আমি বলবো যে আসলে আমাদের সবকিছুই খুব ভালো গেছে আমি মনে করব। আসলে সে যেটা বলেছেন যে মানে ফাইনালের মতো খেললো কিনা আর্জেন্টিনা, কোথায় হারলো তারা, আসলে খেলেছে কিনা আমি বলবো যে খেলেনি। এবং সেটাতে স্পেনের জন্য আর্জেন্টিনা খেলতে পারেনি, স্পেন খেলতে দেয়নি আর্জেন্টিনাকে। আপনি যদি অফ দ্য বল, অন দ্য বল এবং যদি আপনি পজিশন দেখেন, সবকিছু দিক দিয়ে আপনার স্পেন আসলে একটা সময় যে ডোমিনেট করা স্টার্ট করে, প্রথম দিয়ে হয়তো করতে পারেনি, কিন্তু আফটার 30-35 তখন তারা আসলে ফুল একটা ডোমিনেটিং অ্যাপ্রোচ আমরা দেখেছি স্পেনের কাছে। আসলে আর্জেন্টিনা যেটা আমরা সবসময় দেখেছি যে আসলে তাদের ল্যাকিংসটা কোথায়, স্পেশালি সেটা প্রথম ম্যাচ থেকে ধরা পড়েছে। আপনি যদি তাদের উইং ব্যাক দেখেন, পরপর আপনার ইচ অ্যান্ড এভরি ম্যাচ আসলে মলিনা আসলে প্রতি ম্যাচেই তার মিস্টেক থেকে গোল খেয়েছে আর্জেন্টিনা এবং ফাইনাল ম্যাচেও খেয়েছে। তো সেটা আসলে আপনি কয়বার সার্ভাইভিং স্পেনের মতো দলের সঙ্গে আপনি পিছিয়ে পড়লে আমরা বারবারই বলেছি যে আর এগিয়ে যাওয়ার সুযোগ নেই, এবং যেহেতু লাস্ট মোমেন্ট গোল হয়েছে, আমরা স্ট্যাট দিয়ে শুরু করি, 10 জন নিয়ে খেলে সেই সমস্ত প্রসঙ্গ আসবে। আমি চটজলদি স্ট্যাট দেখতে চাই। খেলাটা আসলে খালি চোখে যে কেউ বলবে 70-30 খেলা হয়েছে, এবং স্ট্যাট আমরা যখন স্ক্রিনে দেখবো তখনও বোধ হয় 65-35 এরকম। স্বাভাবিকভাবে বল পজিশনের কথা যদি বলি, হ্যাঁ সেরকমই বলছে। টোটাল শটস অবাক করেছে কতটা আসলে অনেককেই, আমি জানি না। 20-2 পাসেস 853, 464 হাফ, আর গোলকিপার সেভস তো আসলে ওদের একটাও যায়নি। ওই পরীক্ষাটা উনাই সিমনকে সেভাবে দিতে হয়নি, তবে 11টা সেভ দিয়েছেন দিবু মার্টিনেজ। সব মিলিয়ে এই হচ্ছে খেলার চিত্র ছিল। বাকিটা তো সবাই দেখেছে খেলা। না, আসলে আমি বলবো যে কিছু ডিউরিং ম্যাচে আসলে সিদ্ধান্তর প্রয়োজন ছিল, স্পেশালি স্কলানির। আসলে তারও অ্যাপ্রোচ আসলে যখন আপনি নাম্বার মানে এনজো একজন মাইনাস হয়ে যাবেন, তখন আসলে আপনি অ্যাটাকিং ফরমেশনে যাওয়াটা ইজ ভেরি রিস্ক। কারণ আপনি যদি একের অধিক গোল খেয়ে যান, আপনার সেইখান থেকে কামব্যাক করার কোনো প্রশ্নই আসে না। সেটা হয়েছে। আমরা একটু আবার ছবি দেখি, নিকো গোল দেখি আমরা। নিকো উইলিয়ামসের একটা গোল তো সেখানেই হওয়ার কথা ছিল আরও আগে গোল। তবে নিকোর গোলটা আমরা দেখি যেটা বাতিল হয়ে গেল। কিছু প্রশ্ন তো রয়েই গেছে। এই জায়গায় গোলটা হয় 96 মিনিটে। এখানেই প্রথম গোলটা আর্জেন্টিনার জালে স্পেন দিতে পারে, এবং নিকো উইলিয়ামস নেমেছিলেও তো অনেক পরে নেমেছিলেন, 80-র পরে এরকম। আমরা পরের ছবিটা দেখব। তো এইখানে আসলে গোল হওয়ার পর যেটা হয় যে একটা কাউন্ট করা হয় ফাউল। প্রথমে মনে হয়েছিল যে এই জায়গায় কিছু একটা হচ্ছিল কিনা, ওতামেন্দি তিনি পড়ে গিয়েছিলেন। এরপরে আবার যদি আমরা পরের ছবিটা দেখি যে দিবুর সঙ্গে একটা প্রবলেম হয়েছিল, এটা তিনি পড়ে গিয়েছিলেন। হ্যাঁ, পরবর্তীতে আসলে রেফারি কিন্তু ওতামেন্দির ফাউলটা দিয়েছে, ধরেছে। ওকে, এটাই ধরেছেন।
ওই মার্টিনেসের ফাউল ধরেননি, ওকে। কারণ তার সাথে কারো কোনো প্লেয়ারের টাচ হয় কিন্তু এটা কি দেখে মনে হয়নি বারবার যখন না, রিপ্লে দেখছিলাম আসলে যে এটা পড়ে গিয়েছিলেন নিজে এটা নিজেই? আরেকটু ক্লিয়ার হতে পারতো যদি বার চেক হইতো, কিন্তু আসলে রেফারি মনে করেছেন ইট ওয়াজ ফাউল। আসলে আমরা যারা কমেন্টেটর ছিল, যারা অ্যানালাইজিং ছিল, তারাও বলেছিল যে একটু বার চেক করার প্রয়োজন ছিল। আসলে ভেরি স্লিক, কারণ খুব স্পেসিফিক বোঝা যায়নি যে এই জায়গায় এভাবেই মারা হয়েছে বলেই ওটামেন্দি পড়েছেন, মনে হচ্ছিল দুজনেই একটু টানাটানি করলেন, পড়ে গেলেন একজন। তো এটা নিয়ে একটু কনফিউশন ছিল, অবাক হয়েছেন স্বাভাবিকভাবে প্রত্যেকেই, কারণ উদযাপন শুরু করেছিলেন। কিন্তু আমরা আলটিমেট উদযাপন যে জায়গাটায় গোল হয়েছে স্পেনের, সেই 106 আমরা সেই গোলটা দেখতে চাই। গোলটা নিয়ে আপনার কাছ থেকে অপিনিয়ন নিয়ে শুরুটা করি। একটা লম্বা বল আসে ওদিক থেকে, তাই তো? হ্যাঁ, সেম প্রবলেমটা দেখেন মলিনা। আসলে ইউ হ্যাভ টু টেক ইউর ম্যান, ইউ হ্যাভ টু টেক ইউর মার্কার। দিস ইজ দ্য রুলস অফ ফুটবল। অ্যাজ এ প্লেয়ার ডিফেন্ডার ইউ শুড মার্ক ইউর ম্যান। এত ক্যাজুয়াল কেন অ্যান্ড ছিলেন? এগিন ও বলকে ফলো করতেছে, দেখেন এগিন সে বলকে দেখতেছে। আসলে নিকো যে তার পিছনে আছে সে আসলে খেয়ালই করে না। লাস্ট ম্যাচও অ্যান্থনি গ্রোডন যে গোল দিল, তার পিছন দিয়ে যে রান করছে, বেঁকে চলে গেল, আমরা বলছিলাম সেটা হ্যাঁ, নিয়ে। সে আসলে ফলোই করছে না। আসলে তার বডি শেপই ঠিক থাকে না। আমরা ছবি দেখি, পরের ছবিটা দেখি, স্বাভাবিকভাবে নিকোর কাছে যায় এবং তিনি অ্যাসিস্টটা করেন এই গোলের। আমরা মলিনাকে দেখছি তার পেছনে। আর পরের ছবিটা দেখি, ফেরান তোরেস, তিনি নেমেছেন খানিক আগে, 60-এর পরেই তিনি নেমে গিয়েছিলেন এবং তিনি অপেক্ষায় ছিলেন এবং তারপর তিনি এই জায়গাটায় বল পান এবং একটা কিকেই লক্ষ্য ভেদ করেন। তিনজন ছিলেন সামনে, দিবু ছিলেন, তবুও এমন একটা জায়গা থেকে পেয়েছেন বলটা আর এমন দ্রুত বেগে মেরেছেন যে এটা আর আটকানোর না, উপায় আসলে ছিল না। আটকানোর, এবং এরকম একটা হাইট দিয়ে গেছে আপনার ইমি মার্টিনেজ, ডেফিনেটলি এরকম পজিশন থেকে এরকম পজিশনে যাবে ফর শিওর, কিন্তু সে তো আর জানে যে বলটা তার উপর দিয়ে যাবে। তো এটা বলবো যে আসলে অল অ্যাবাউট তাদের প্ল্যান। স্পেন আসলে প্ল্যান মোতাবেক খেলে আসলে আর্জেন্টিনাকে ডমিনেট করেছে এবং হারিয়েছেন। কিন্তু যেটা আমি শুরুতে বলছি যে গোলের দায়ভারটা আসলে মলিনা নিতে হবে। এই পিকচারটা দেখানোর জন্য খুবই খুবই ধন্যবাদ। এটা আসলে সবাই বুঝতে পারবে যে আসলে হ্যাঁ, বডি পজিশন, আসলে তার প্লেয়ার। আপনার এই জায়গায় একটা জিনিস আছে, দুইটা জিনিস। এক, আপনি হয়তো বল উইন করবেন, না হলে আপনি ম্যানকে বল টাচ করতে দিবেন না। সে কি করেছে, বল উইন করতে পারে না, ম্যানকে সে আসলে এরকম ভাবে পুশ করেছে যেটাতে আরো অ্যাডভান্টেজ হয়ে গেছে নিকোর জন্য। আপনি ম্যানকে নিয়ে ডাইরেক্ট কর্নার লাইনের বাইরে বা গোল লাইনের বাইরে, তাহলে কিন্তু বলটা ধরতে পারে না। তো এটা আসলে সে কিন্তু 90 মিনিট শুরুর একাদশে ছিল না। আই থিঙ্ক আপনার মেবি 70 মিনিটের পরে নেমেছেন যখন মন্টিয়ালকে উঠিয়ে দেয়। তো সেই ক্ষেত্রে তার এনার্জি তো ওই লেভেলে থাকা উচিত ছিল। অনলি আপনার 25 মিনিট 30 মিনিট খেলেছেন সে। তো এই অ্যাপ্রোচটা আসলে খুবই খুবই প্রয়োজন ছিল। ওকে, আমরা আরও অনেক কথা বাকি রয়েছে আমাদের এই ম্যাচ নিয়ে। লাস্ট মোমেন্ট গোল আমরা 2010-এও সেটা দেখেছি, ইনিয়েস্তা তিনি গোল দিয়েছিলেন 116-তে এবং এখানে এসে 106-এ গোল দিয়ে দলকে জিতিয়ে দিলেন নাম্বার 7 লাকি 7। আমরা একটা বিরতি নিতে চাই, এক্সপার্ট টেবিলে আবারও ফিরছি, সঙ্গে থাকুন। স্বাগত আরও একবার, দেখছেন এক্সপার্ট টেবিল প্রেজেন্টেড বাই হামদর্দ আমরুপালী। রঞ্জন শান্ত আছে আমার সঙ্গে, তপু বর্মন। না, কোনো অসুবিধা নেই, জয় পরাজয়ের জন্য সব সময় প্রস্তুত থাকতে হবে এবং সবাই প্রস্তুত ছিল বলেই আমাদের বিশ্বাস। আমরা লাস্ট মোমেন্ট গোলের কথা বলছিলাম। স্পেন যখন ডাচদের সঙ্গে বা নেদারল্যান্ডসের সঙ্গে 2010-এ যেতে, তখন ইনিয়েস্তা গোল করেন 116-তে, এবারে ফেরান তোরেস গোল করলেন 106-এ এবং এটা তার ওয়ার্ল্ড কাপে ফার্স্ট গোল। এবারের বিশ্বকাপে এই গোলটা করলেন তিনি ফাইনালে। এবং লাস্ট মোমেন্ট গোলের কথা বলি যদি, তাহলে স্পেন তো বেশিরভাগ সময় আমরা তো দেখেছি তাই মিকেল মেরিনো বা সবাই লাস্ট মোমেন্ট গোল করেছে। আপনি বেলজিয়ামের সাথে পর্তুগালের, তারা দে স্টার্ট ফ্রম পর্তুগাল, আসলে পর্তুগালের সাথে এক গোলে জয়লাভ করে, তারপর বেলজিয়াম, তারপর স্পেনের ফ্রান্সের সাথে আসলে খুব ভালো খেলে তাদের রিপ্লেস গুলোও কিন্তু অসাধারণ। আমরা কথা বলবো সেগুলো নিয়ে অবশ্য, কিন্তু এই যে লাস্ট মোমেন্ট গোল পাওয়া এবং তারপরে আর্জেন্টিনা একটু ওই অল্প সময়ের মধ্যে গোল শোধের জন্য মরিয়া, এই ফুটবলটা আরো আগে খেলা উচিত ছিল না? এই ফুটবলটা আরো আগে খেলা উচিত ছিল। আসলে আপনি স্কলানি জানে আসলে যদি আপনি স্পেনকে বেশি স্পেস দিয়ে দেন, স্পেশালি মিডফিল্ড এবং ডিফেন্স লাইনে, তাহলে আর্জেন্টিনার জন্য ভেরি হার্ড। তো এখন ঘটনা হয়েছে সেইটা কভার করতে যেয়ে, এবং তাদের অ্যাটাকের অ্যাপ্রোচে ছিল না আর্জেন্টিনা, স্পেশালি লাইন ঠিক করতে বা মাঝখানে যেই গ্যাপগুলো থাকে সেগুলোকে পূরণ করতে, যে আসলে অ্যাটাকিং যেই অ্যাপ্রোচে ফুটবল খেলেছে স্পেশালি এবার আর্জেন্টিনা, সেটাই খেলেনি তারা। তাদের যে স্ট্রং পয়েন্ট সেটাতেই তারা যাইতে পারেনি।
তো আপনি কিভাবে স্পেনকে হারাবেন? গোলের সংখ্যা আরো বাড়তে পারতো বোধহয় যদি দিবু না থাকতো, যদিও দিবু যে খুব বেশি একেবারে মানে জটিল কঠিন বল অনেকগুলো পেয়েছে তা না, তবে হ্যাঁ দুই একটা তো পেয়েছে। আমরা সেভগুলো খুব দ্রুত যদি দেখে নিই চটজলদি একটা করে, আমার মনে হয় যে হ্যাঁ তার জায়গা থেকে তিনি যদি 11টা সংখ্যার বিচারে কম নয় অন টার্গেট শট, এই জায়গাটায় ওয়ারজাবাল এর একটা শট ছিল, আমরা নেক্সট ছবি দেখবো বেশ কিছু শট, আমরা ডিরেক্ট কিকে ওলমোর এই শটটাও তিনি ঠেকিয়েছেন, যদিও সামনাসামনিই ছিল আর কি বলা যায়। ওভারসি অলমো কুবারসি শট ছিল অনেক দূর থেকে দূর পাল্লা হেডে দ্রুত গতির শট। ফারা তরেস, তোরেসের একটা হেড ছিল যেটা ঠেকিয়ে দিয়েছেন, ল্যাপার্তের একটা হেড, ইয়ামালের বোধহয় কিক ফ্রি কিকটাও ঠেকিয়েছেন। না আসলে যেটা আমরা এক্সপেক্ট করছিলাম ইমি থেকে আসলে, যে মার্টিনেস আসলে এইসব ম্যাচে তার অভিজ্ঞতা অনেক বেশি এবং সে স্পেশালি ফাইনাল ম্যাচে ডিফারেন্ট লেভেলের পারফরমেন্স দেয়, এখন পর্যন্ত দিয়ে যাচ্ছে আসলে, সেটা একটা কনফিডেন্স ছিল যে সে একটা দেওয়াল হয়ে দাঁড়াবে আজকের ম্যাচে। তো সেভাবে আসলে সে খুবই 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 ট্রিমেন্ডাস এবং আউটস্ট্যান্ডিং করেছেন। স্ট্যাটটাও আমরা একটু দেখে নিতে, তো দারুণ স্ট্যাটটাও আমরা একটু দেখবো এক নজর। খুব স্বাভাবিকভাবে 11টা গোল সেভ আমরা দেখেছি, তো তিনি আসলে আর্জেন্টিনার প্লেয়ারদের মধ্যে বলা যায় একাই আপনি যা করার করেছেন। গোল প্রিভেন্টেড 1.8, অন্তত দুটো গোল আপনি বলতে পারেন যে সেভ তিনি করেই দিয়েছেন যদি ওভারঅল আপনি হিসাব করেন। 5 সেভড শটস ফ্রম ইনসাইড দ্য বক্স, তো এটাও আরো বেশি টাফ যে 5টা অন্তত ইনসাইড বক্সে তিনি 9.6 তার রেটিং হয়েছে 68 না, যেটা আমি দাদা বললাম যে আসলে আপনার গোলকিপার আপনার টিমকে বাঁচিয়ে রেখেছে। টাই ব্রেকার পর্যন্ত গেলে হয়তো ঘটনা অন্য হতে পারে, ডেফিনেটলি অন্যরকম হইতো। এটা তো আমরা সবাই জানি, স্পেনও জানে যে আসলে ট্রাইব্রেকারে গেলে কি হইতে পারতো। লাস্ট কিছু ওয়ার্ল্ড কাপে পারফরমেন্স দেখেন, তারা ট্রাইব্রেকারে সবগুলোতেই হেরেছে। তো আমার কাছে মনে হয় যে মার্টিনেস আসলে তার যেই ক্ষমতা ছিল সর্বোচ্চ দিয়ে চেষ্টা করেছে এবং দলকে কিন্তু বাঁচিয়ে রেখেছিল। স্ক্যালোনির হ্যাঁ সেটা তিনি করেছেন। স্ক্যালোনির একটু সাব নিয়ে আমি যদি আপনার কাছে জিজ্ঞেস করি, আমরা সাবগুলো দেখি একে একে কিভাবে তিনি করেছেন। আমরা দেখলাম এখানে তিনি ওটামেন্দিকে নামাচ্ছেন, তাই তো একবারে শেষ এই জায়গাটায় তিনি না আসলে আপনি যদি দেখেন লিসান্দ্রো মার্টিনেস তখন নিকোর পরিবর্তে এখানেই আসলে ঘটনাটা হয়েছে, যখন লিসান্দ্রো মার্টিনেস ফ্রন্ট মাসলে ব্যথা পায় বা গ্রোয়িং এ, তখন কিন্তু তাকে উঠিয়ে নেওয়া হয়। ওই কারণে ওই সাবটা একটু ওই ওটামেন্দি বেড়ে আর্লি আসে। পারেদেসেরটা আসলে নিকোকে উঠিয়ে নিয়ে তাকে নামানো হলো, এবং তারপর পারেদেস যে অ্যাগ্রেসিভ ছিলেন সেটাও আমরা সেটা নিয়েও কথা বলতে চাই। এরপরে আমরা দেখি যে সাবগুলো করেছেন, এইখানে বোধহয় দুইজন একসাথে নামানো হয়েছে। মলিনাকে নামানো হলো এই জায়গাটায় 58 মিনিটে। এরপরেও আমরা দেখি হ্যাঁ এই জায়গায় একেবারে একই সঙ্গে ক্রিশ্চিয়ান রোমেরোকে রোমেরো ইনজুরির কারণে রোমেরো মেবি কিছু একটা হয়েছে তার, মেদিনার সিমিওনে। সো এই সাবগুলো আসলে কালকে সিচুয়েশনাল কিছু তো ছিলই, আর কিছু সাব তো তিনি করেছেন। এখন সাবগুলো আপনার স্কলানি নিতে বাধ্য হয়েছে ব্রাদার। আপনি দেখেন লিসান্দ্রো মার্টিনেস যদি ইনজুরি না হতো বা রোমেরো যদি ইনজুরি না হতো, তাহলে তো দুইটা সেন্টার ব্যাক থেকে একটারও চেঞ্জ করতো না। দ্যাট মিনস আপনি সেইখানে অ্যাটাকিং জোনে আপনি ধরেন লাউতারোকে 100% সে নামাইতে পারতো, আলভারেজকে উঠাইতে হইতো না। আলভারেজকে উঠাই কিন্তু একটা সেন্টার ব্যাকরে নামাইছে, তো তখন কিন্তু 5-3-1 ফরমেশনে চলে গেছে, কারণ অলরেডি এনজো রেড কার্ড খেয়েছে। 5-এ যাওয়ার কারণ হলো আপনি ইয়ামেল এবং নিকো যখন নেমেছে, দ্যাট মিনস আপনার 5 যেতেই হবে, কারণ একজন কম নিয়ে আপনি তাদের সাথে পারবেন না। তো এখন ঘটনা হচ্ছে দুইটা সেন্টার ব্যাক যদি আপনি চেঞ্জ করতে হয় ইনজুরির কারণে, তাহলে আপার পজিশনে দুইজন প্লেয়ার কমে গেল। তার সাথে ধরেন আপনার রদ্রিগো দি পলকে চেঞ্জ করে সিমোনেকে নামানো হয়েছে আপনার, তারপরে ধরেন আপনার আলভারেজকে চেঞ্জ করে ডিফেন্ডার নামানো হয়েছে। এই যে ব্যাপারগুলি, এটাই মাইনাস পয়েন্ট হয়ে গেছে। একেবারে প্রপার যে প্ল্যানে ছিল সেই প্ল্যানে ন্যাশনাল গেমটা খেলতে পারেনি, এক্সিকিউশন করতে পারেনি। আমরা এনজোর কার্ডটা দেখি, কারণ এটা একটা বড় ঘটনা, যে কারণে আসলে বলা যায় যে 10 জনের দল হয়ে যাওয়ার কারণে ঘটনাটা ঘটে যায় 83 মিনিট। আমরা এই লং শটটা দেখি প্রথমে, মানে তার প্রথম ইয়েলো কার্ডটা যেখানে হয় ঠিক এই জায়গাটায় খুব একটা বাড়তি কিছু হয়েছিল বলে মনে হয়নি। কি এই কার্ডটা খাওয়া উচিত হয় না, সে কিন্তু রেফারিকে মানে গালি দিছে, হাতে এরকম করলে আমরা পরের ছবি দেখলে বুঝবে এক্সপ্রেশনে আপনার এখন কাটে। এই যে এটার কারণে তখন পড়ে গিয়েছিলেন, তখন তার দিকে রেফারি এগিয়ে এলেন এবং তিনি যে বিরক্তিটা দেখালেন, আমরা নেক্সট ছবিগুলো দেখব, তিনি ইয়েলো কার্ড দিয়ে দিলেন, শো করলেন। হ্যাঁ এটা একটা আর্লি ইয়েলো কার্ড খেয়ে যায় তার জন্য, মানে আর্লি বলতে 81, হ্যাঁ ঘটনা অনেক পরে একটা এক্সপ্রেশন, একটা অ্যাটিটিউডের কারণে, তাই তো? এখন ঘটনা হয়েছে এই ম্যাচে তো আপনার এরকম অঙ্গভঙ্গি করার কোনো প্রয়োজন নাই ব্রাদার। আপনি ওয়ার্ল্ড কাপের ফাইনাল খেলতেছেন, তো আপনি ইউ শুড কন্ট্রোল ইউর মেন্টালিটি, তাই না?
তারপরে যখন আমরা ইমোশন হলে তো হবে না। 93-তে যখন দেখি এই যে তখন আবার কুবার্সের সঙ্গে একটা খুব দ্রুতগতির না ধাক্কা, এটা কনফার্ম রেড কার্ড, ইয়েলো কার্ড, মানে এটাই হলো, এটাই হলো। কিন্তু ওই জায়গায় হয়তো তিনি যদি খেতো এটা করতো তাহলে একটা হতো রেফারিকে মানে অ্যাগ্রেশন না তখন দেখালে, আপনার লাউতারোকে নামানোর সুযোগ থাকতো, তার আমরা মানে বাকি আপনি ছবি দেখি। অ্যাটাকিং অ্যাপ্রোচে যেতে পারতেন, বুঝেন না? এটা তো এবং খুব দেখছেন এত জোরে ধাক্কা যে এটা মানে এটা মানে রেফারি বলতেছে যে, ওরা বলতেছে যে এটাকে তুমি বারে চেক করো, রেফারি বলতেছে আমাকে ওইখান থেকে কোনো দিচ্ছে না, যে এটা আসলে দেখার কোনো প্রয়োজন আছে কিনা। না, এটা জেনুইন ইয়েলো কার্ড এবং রেড কার্ড কনফার্ম। আর কিছু ছবি আছে আমাদের কাছে, আমরা দেখি। হ্যাঁ, এই যে এইভাবে তিনি এসে যেভাবে দাঁড়ালেন, হ্যাঁ, মানে স্টপ করে দিলেন ডান জায়গায়, পায়ে আগে পাড়া লেগে যায়, কিন্তু এ পর্যন্ত না এসে সে যদি একটু কন্ট্রোল করতো বডিটাকে, তাহলে হয়তো ইয়েলো কার্ডটা খেত না একেবারেই। তো এই জায়গায় আসলে ঘটনাটা ঘটে যায়, রেড কার্ড হয়ে যায় এবং এনজোকে বের হয়ে যেতে হয়। আমরা একটা স্ট্যাট আছে রেড কার্ডের ফাইনালের, আমরা যদি সেটা দেখি, ইন্টারেস্টিংলি 6টা হয়েছে এখন পর্যন্ত যতদূর মনে পড়ে। হ্যাঁ, পেদ্রো মনজন, গুস্তাভো, জিওত্তি, 90, এবং তারপরে আপনি যদি বলেন জিদান কিংবা জিসেলি, তারা ফ্রান্সের, এবং তারপরে ডাচ একজন, এইটিঙ্গা। হ্যাঁ, এই জায়গায় এনজো ফার্নান্দেজ হওয়ার পরে 50%ই মানে ফাইনালে যে 6 জন তার 3 জনই আর্জেন্টাইন যারা রেড কার্ড খেয়েছে। একটু কি আসলে ওই যে নার্ভ এগুলো কাজ করে কিনা, একটু অ্যাগ্রেসিভ হয়ে যাওয়া? দেখেন 90-তে 2 জন রেড কার্ড খাইছে জার্মানির সাথে। 90-তে জার্মানির সাথে ওয়ার্ল্ড কাপ হারছে 1-0 গোলে, আর 2026 সালেও ওয়ার্ল্ড কাপ হারলো 1-0 গোলে স্পেনের সাথে। তো আসলে রেড কার্ড আসলে ভাই সাম ম্যাচ ইজ ভেরি ডেঞ্জারাস। ওই যে আপনি বলছেন, আমরা আগের দিন বলেছিলাম যে মেন্টালি আপনাকে কুল অ্যান্ড কাম থাকতে হবে, যেটা পারেননি। মানে হিট মোমেন্ট দেখি এই ম্যাচে বেশ কিছু ঘটেছে, ম্যাচ শেষে যা হয়েছে সেটাও সবাই দেখেছেন, পারেদেস একেবারে মারামারি শুরু করেছেন, কিন্তু এই ছোট্ট একটা ঘটনা দেখে, এটা 51 মিনিটে এই বল কিন্তু ওখানে একেবারে সেন্টার সার্কেলে, পারেদেস এখানে ধাক্কা মারছেন। এটা তো দাদা আসলে একটা মানে প্লেয়ারের ট্যাকটিক্স। হ্যাঁ, ঠিক আছে, আমরা পরের ছবি দেখি। এবার এটা নিয়ে একটা ফাউলের সিচুয়েশন তৈরি হয়েছিল, রদ্রি পড়েছিলেন। ঠিক এর পরের ছবিটা, এই একই সময়ের ঘটনা, সবাই তেড়ে ফুড়ে এলেন, ওলমোকে ফেলে দিলেন আবার। কেন এই কাজটা আমি করতে যাব? এই যে এক্সট্রা ব্যাপার, এখন ঘটনা হচ্ছে যেটা আপনার রদ্রির সাথে প্যারাদেস করেছে ওইটা জাস্ট ফাউল, ওইটা কিন্তু ইয়েলো কার্ড। এখন ঘটনা হচ্ছে আমি নেমে সাথে সাথে একটা এরকম ট্যাকল, মানে এরকম একটা বিহেভ করেছি, তার সাথে আমি গ্যাদারিং একটা সৃষ্টি হয়েছে, সেখানে অলমো এসেছেন, সামথিং তো বলবেই অ্যাজ এ প্লেয়ার, রেফারির সাথে ডিসকাস করতে পারে না, কিন্তু আপনি অলমোকে ফেলে দিয়ে ইয়েলো কার্ড খেলেন। এটা আসলে এটা বেশি। তো পারদেশিরা করেছেন, তারপর ম্যাচ শেষে যেটা করলেন তিনি, গলায় হাত দেয়া, অন্য প্লেয়ারকে সাব প্লেয়ার, এটা পুরো একটা মোরাল অফ একটা হিস্ট্রি আছে। সেটা হলো প্রথম যখন হুইসেল দিয়ে দিল, খেলাটা শেষ, রেফারি যখন রদ্রি এবং তার সাথে ফাবিও রুইস এবং তার সাথে আরেকজন প্লেয়ার এবং মলিনা তো সেই পজিশনে, রাইট ব্যাকের পজিশনে, কিন্তু আপার হাফে, তখন রদ্রি যখন দৌড়ে সবার সাথে যাচ্ছে, রদ্রি প্রথম মনিলাকে কিছু বলেছেন, সামথিং, জিতে গেছি তোরা কি করলি, এরকম কথা চলে, এক্সাইটমেন্টে বা আনন্দের পরিপ্রেক্ষিতে বলে গেছে। তখন আবার মলিনা তার দিকে দৌড়ে যায়, দৌড়ে যাওয়ার পরে তার সাথে ধাক্কাটা কি হয় দেখবেন পুরো ফুল ভিডিওটা। ওই জায়গায় ধাক্কা থেকে হওয়ার পথে আবার এই জায়গায় এরিক গার্সিয়া মেবি কোচিং প্যানেলের সাথে কোনো আলাপ করতেছিল, ওই জায়গায় মনে হয় এরিক গার্সিয়া কোনো প্লেয়ারকে ইন্ডিকেট করে কোনো কথা বলেছেন, সেই জায়গায় আপনার বারকোলা এবং আপনার প্যারাদেস দৌড়ে আসার পরে প্যারাদেস তো ডাইরেক্ট টেম্পারটা লুজ করেছে নিশ্চয়ই, প্যারাদেস অনেক বেশি এবং আর্জেন্টাইন ফ্যান অনেক বেশি। না, এটা হবে। গোল্ডেন বল নিয়ে একটা প্রশ্ন আপনার কাছে ছিল, খুব স্বাভাবিকভাবে এখানে রদ্রি জিতেছে, তবে মেসির সঙ্গে কিছু কম্পেয়ার করা হচ্ছে। আমি দাদা আমি একটা কথা বলি, আমি আসলে কম্পেয়ারে আমি আই এম নট এগ্রি। আই এম নট এগ্রি। আপনি দলকে জিতেছে সেই পক্ষেই, এখন ঘটনা হচ্ছে মেসির অবদান সবচেয়ে বেশি। আপনি এক নজর যদি দেখেন যে হু স্কোর রেটিং এ সবকিছুতে মোস্ট প্লেয়ার অফ দ্য ম্যাচ সেই জায়গায় এগিয়ে, ফিফা পাওয়ার র্যাঙ্কিং এ এগিয়ে, এবং ক্রিয়েটিভিটি অ্যাটাকিং, মানে আই ডোন্ট আন্ডারস্ট্যান্ড দিস হ্যাপেন, মানে এটা এগেইনস্ট মেসি, মানে এটা হচ্ছে দল জিতেছে ওই অর্থে, মানে সেই দলের সবচেয়ে বেশি ইমপ্যাক্টফুল এটা ঘটনা হয়েছে দাদা। আপনি এটা যদি আপনি পার্সোনাল অ্যাচিভমেন্ট বলেন, আপনি দলের সাথে মিলাইতে পারবেন না। রাইট, যদি আমি যেটা বলতেছি সেটা যদি রাইট না থাকে তাহলে আপনি আমাকে বলতে পারেন না পুরো টুর্নামেন্ট জুড়ে কে সেরা খেলোয়াড়। হ্যাঁ, এখন ঘটনা হয়েছে কার বেশি ইনভলভমেন্ট ছিল, ইমপ্যাক্ট ছিল, কে গোল করিয়ে ম্যাচকে জিতিয়েছেন, কে অ্যাসিস্ট করে ম্যাচকে বের করেছেন, এগুলো রাইট। কারণ উইদাউট মেসি আর্জেন্টিনা মানে আপনি তেমন কিছু বলতে না পারেন না ব্রাদার। আপনি 8 গোল
4টা অ্যাসিস্ট আপনি কিভাবে তাকে ডিনাই করে আরেকজনকে দিবেন? চ্যাম্পিয়ন হয়েছে, মেক সেন্স, বাট আপনি তাকে তো ডিনাই করতে পারেন না। এই জালাথান ইব্রাহিমোভিচের একটা সকালে মোবাইলটা স্ক্রল করে দেখি যে সে একটা স্টেটমেন্ট অলরেডি বলে দিছে যে আসলে একটা প্লেয়ার 8টি গোল করেছেন, 4টি অ্যাসিস্ট করেছেন এবং ইম্পর্টেন্ট পজিশন থেকে গোল করেছেন, ম্যাচকে অ্যাসিস্ট দিয়ে ম্যাচকে বের করেছেন এবং দলের নেতা এবং ফ্রন্ট লাইনে থেকে দলকে জিতিয়েছেন। কিভাবে এই ডিসিশনটা যদি বললেন তাহলেও তো হিউজ রেকর্ড এবার তার। না, আমি মানে এটা আমি ডিনাই, আমি এগ্রি। এটা গোল্ডেন বলটা ডিজার্ভিং মেসি। ওকে, তার ছবি দেখি একেবারে ম্যাচ শেষে খুব স্বাভাবিকভাবে আরো একবার সেই স্মৃতি কেউ রোমন্থন হয়তো করতে চাইবেন না ম্যাচ শেষে, তবুও এই ছিল আমার কাছে মনে হয় শুধু বাংলাদেশ না, ওভার দ্য ওয়াল এই যে দৃশ্যটা দেখেছেন যারা আর্জেন্টাইন ফ্যান বা আর্জেন্টিনা ফ্যানদের বাইরেও যারা আছেন, এইসব দৃশ্য কেউ দেখতে চাই না আমরা। আসলে নেইমারের ক্ষেত্রেও আমাদের উই ফিল ভেরি ব্যাড, এবং মেসির ক্ষেত্রে অ্যাজ এ আর্জেন্টিনা ফ্যান হিসাবে আসলে মানে এটা আপনাকে বলে বুঝাইতে পারবো না কতটা। তো একেবারে তার হয়তো এই শেষ দেখা বিশ্বকাপের মঞ্চে হয়ে গেল, ছবিটা একেবারে অন্যরকম হতে পারতো কিন্তু হয়েছে এটা। তবে লিওনেল মেসি সবার অন্তরে হয়তো সেই জায়গাটাই থেকে যাবেন। তবে চ্যাম্পিয়ন টিম আলটিমেটলি তাদের কথা বলে আমরা শেষ করতে চাই। চ্যাম্পিয়ন স্পেন, তাদের ছবি দেখবো খুব স্বাভাবিকভাবে। ইয়ামালের হাতে ওয়ার্ল্ড কাপ ট্রফি, স্পেন উদযাপন করেছে। তোরেস, তার হাতে ট্রফি আমরা দেখেছি পরের ছবিটাতেও। তো সুতরাং বলা যায় যে আমি এই ছবিটাই ইমাজিন করছিলাম কেন জানি, যে রেড জার্সি বা এই রেড ব্লু জার্সি, আমি বলেছিলাম আপনাকে শোয়ের আগে। দাদা আপনি বিশ্বাস করেন আমি বিফোর ম্যাচ একটা সেকেন্ডের জন্য ইমাজিন করিনি স্পেন চ্যাম্পিয়ন হবে, কিন্তু ডিউরিং ম্যাচ তখন আমি মানে আসলে থিঙ্ক করে ফেলছি যে এইভাবে কিভাবে আপনি কোনো উইং প্লে নাই, ভেরি ওয়েল ডিজার্ভিং, এবং আপনার উইং প্লে নাই যেখানে আপনার সবচেয়ে বেশি অ্যাটাকিং মোড ছিল 2022 সালে দি মারিয়া এবং মেসি। কি উইং প্লে! ওয়ার্ল্ডের বেস্ট সেন্টার ব্যাক গার্দিওল সেইবারের সেরা ডিফেন্ডার হয়েছে, গার্দিওলকে কিভাবে ডজ দিয়ে আলভারেজকে গোল করালো মেসি। আসলে এইবার ওয়ার্ল্ড কাপে সেই প্লেটাই হয়নি। তো বর্মনকে অসংখ্য ধন্যবাদ পুরো এই 1.5 মাস জুড়ে এই এক্সপার্ট টেবিলে সঙ্গ দেওয়ার জন্য। দারুণ একটা ফুটবল ওয়ার্ল্ড কাপ আমরা কাটালাম। আমি কিছু কথা বলতে চাই, সেটা হলো স্পেশালি আই ওয়ান্ট টু থ্যাংক যমুনা টিভি। এই ওয়ার্ল্ড কাপের 40 ডেজ আসলে শো করলাম, খুবই মেমোরেবল ডে পার করেছি এবং প্রত্যেকটি স্টাফ আসলে খুবই জলি, সবার সাথে খুবই মজা হয়েছে এবার। স্পেশালি ব্রাজিল, আর্জেন্টিনা, স্পেন, ফ্রান্স সবকিছু নিয়ে একটা উৎসবমুখর ব্যাপার ছিল। একটা ব্যাপার ছিল। স্যালুট টু ইউ, আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক যারা পুরো আয়োজন জুড়ে ছিলেন, বিশ্বকাপ জুড়ে যমুনার সঙ্গে ছিলেন, তারা সামনেও থাকবেন আশা করছি। যমুনা স্পোর্টস প্রতিনিয়ত আমরা আপডেটেড থাকি, আপনাদের জন্য বেশ কিছু আয়োজন আমাদের থাকে, তার সঙ্গে থাকবেন। এক্সপার্ট টেবিল শেষ করছি, ভালো থাকবেন, সুস্থ থাকবেন যমুনা টেলিভিশনের সঙ্গে।